মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে চূড়ান্ত বিজয় লাভ করে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালিরা এই বিজয় অর্জন করে নেয়। পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে না যারা মাত্র 9 মাসে মুক্তিযুদ্ধের মতো একটি স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করতে পেরেছে, কিন্তু এটি বাংলাদেশ করেছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে সকল কারণে বিজয় অর্জন করেছে তা নিচে বর্ণনা করা হলো। এই কথা বলে তুমি দিবা হেডিং। হেডিং দেওয়ার পরে তুমি একটু ভালো করে লক্ষ্য করবা অথবা চেষ্টা করবা তোমার মেইন বইতে এই যে অধ্যায়টা পার্ট 1 ও 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই পার্ট 1 এবং 2 এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় সম্পর্কে কি কি কথা বলা আছে মনে রাখবা। মেইন বইয়ের আলোকেই কিন্তু তোমার এই কথাগুলো লিখতে হবে। হ্যাঁ, তুমি আউট নলেজ আউট ইনফরমেশন অনেক কিছু যদি দিতে পারো ভালো, তবে মেইন বইয়ের উপর ভিত্তি করে দিলেই সবচেয়ে ভালো হবে। এখন পার্ট 1-2 এ তুমি যদি তোমার মেইন বইতে লক্ষ্য করো, ওইখানে দেয়া আছে যে বাংলাদেশ 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। 25শে মার্চ রাতে অর্থাৎ 26শে মার্চ থেকে শুরু হয় এবং 16ই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করি। তো এই বিজয় কি কি কারণে বাংলাদেশ অর্জন করে, এই ধরনের কথাগুলো তোমার মেইন বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় একটু ভালো করে দেওয়া আছে। তো যতগুলা কারণ আছে প্রত্যেকটা কারণকে 1 2 3 4 এরকম পয়েন্ট আকারে দিতে হবে। তো তুমি 1 নাম্বার পয়েন্টে দিতে পারো যে বাঙালিরা ঐক্যবদ্ধ ছিল। ঐক্যবদ্ধ তো বুঝো, সবাই এক ছিল। ঐক্যবদ্ধ হয়ে সারা দেশের সকল বাঙালি একসাথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, যার কারণে বাংলাদেশ বিজয় অর্জন করে। এরপরে আবার দিতে পারো 1970 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়। সেই সাধারণ নির্বাচনে এদেশের জনগণ তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেয়েছিল। তো 300 আসনের মধ্যে 288টা তারা আসন পায়। তো এতগুলো জনপ্রতিনিধি যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল থাকার কারণে তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং দেশ খুব সহজেই বিজয় অর্জন করে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বরে দিবা প্রবাসী বাংলাদেশ সরকার গঠন একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বাংলাদেশের বিজয়ে অবদান রাখে। এখন কিভাবে অবদান রাখে সেটা আবার দিবা যে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করার ফলে সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি, অস্থায়ী প্রধানমন্ত্রী এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিল। এই সরকার গঠনের ফলে তারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণকে দিক নির্দেশনা দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত করতে পেরেছে। তাদের নেতৃত্বে বাংলাদেশি সাধারণ জনগণ ভারতে যে প্রশিক্ষণ নিয়ে এসে যুদ্ধ করতে পেরেছে। তো এই মুজিবনগর সরকার গঠনের দ্বারাই এই বিজয় অর্জন বা মুক্তিযুদ্ধে বাংলাদেশের জয়ের জন্য যা যা প্রয়োজন তার অনেক কিছুই সংগ্রহ করা সম্ভব হয়েছে। এটা দিবা এখানে। এরপরে আবার দিবা যে প্রবাসী বাংলাদেশ সরকারের একটি অংশ ছিল যারা সারা বিশ্বে বাংলাদেশে যে ধরনের অত্যাচার অনাচার হয়েছে এগুলো সারা বিশ্বের দরবারে তুলতে পেরেছিল, যার কারণে সারা বিশ্ব থেকে সহযোগিতা পেয়েছিল বাংলাদেশ। যেই সহযোগিতার কারণে যারা শত্রু তারা বাংলাদেশের বিরুদ্ধে বেশি একটা সুবিধা করে উঠতে পারে নাই। এর কারণেও বাংলাদেশ বিজয় লাভ করেছে। আমাদের পাশে ছিল বন্ধু দেশ ভারত, যারা তাদের সেনাবাহিনী দিয়ে তাদের
তাদের দেশে জায়গা দিয়ে এদেশের মানুষকে সহায়তা করেছে। তাদের এই সহায়তা পরোক্ষভাবে বাংলাদেশের বিজয় অর্জনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি 16ই ডিসেম্বর যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করে, সেই আত্মসমর্পণের ক্ষেত্রেও ভারতীয় সেনাবাহিনীর অবদান ছিল। বাঙালি জাতি দিক নির্দেশনা পায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। তার স্বাধীনতার ঘোষণা, তার 7 মার্চের জ্বালাময়ী বক্তব্য, এই সকল কিছু সাধারণ বাঙালিদের মনে এত গভীর স্থান দখল করে নেয় যে সর্বোপরি বাংলাদেশ খুব সহজেই বিজয় অর্জন করতে পারে। মূলত সারা জাতি একত্রিত হয়ে এক ঐক্যের অধীনে স্বাধীনতা যুদ্ধ করেছে বলেই বাংলাদেশ বিজয় অর্জন করতে পেরেছে। তো আমি এখানে বেশ কিছু কথা বললাম, এই কথাগুলোকে তোমরা ব্যবহার করবা, এগুলা পয়েন্ট আকারে লিখবা, তার 1 2 3 4 করে লিখবা। তারপরে হচ্ছে তোমরা মেইন বই ফলো করবা। এমনকি গাইডেও যদি কোনো জায়গায় খুঁজে পাও যে বাংলাদেশ কি কি কারণে সফল হয়েছে, কি কি কারণে বিজয় হয়েছে, অথবা প্রবাসী বাংলাদেশ সরকার কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছে যার কারণে বাংলাদেশ সফল হয়েছে, এই ধরনের যদি কোনো প্রশ্ন পাও তবে সেই জিনিসগুলো তুমি এই প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবা। তবে যাই করো অবশ্যই 1 2 3 4 পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা। এরপরে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস পাঠ 3 4 5 এই অংশটুকুও পড়বা, দেখবা যে এর সাথে কোনো তথ্য এখানে নিতে পারো কিনা। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর একটি তালিকা তৈরি করো। এইখানে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 2 3 এই 3টা পার্ট অ্যানালাইসিস করলেই তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবা। ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলো, তাহলে প্রাচীন সভ্যতা হিসাবে যা যা আছে সেগুলোর একটা লিস্ট করবা, আবার রাজবংশ হিসাবে যা যা আছে সেগুলোকে তুমি একটা লিস্ট ডাউন করবা। লিস্ট ডাউন করলেই তুমি এই তথ্যগুলো পেয়ে যাবা। যেমন ওইখানে খুব সুন্দর করে বলা আছে যে সবচেয়ে পুরনো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এই সভ্যতা 2700 অব্দে গঠিত হয়। তাহলে কি তুমি কি দিবা? সবচেয়ে পুরাতন দিবা সিন্ধু সভ্যতা। এরপরে আবার দিবা যে ভারতীয় উপমহাদেশে সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। তাহলে কি এইখানেও কিন্তু তুমি অনেকগুলোর কথা নাম জানতে পারলা, সিন্ধু, সরস্বতী, হাকরা। এইগুলো হচ্ছে কি বিভিন্ন প্রাচীন সভ্যতা। এই সভ্যতা আবার 2টা নগরের অধীনে ছিল, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে প্রাচীন সভ্যতা সিন্ধু সবচেয়ে পুরাতন, এইখানে নগর আছে হরপ্পা, মহেঞ্জোদারো। তো এই জিনিসগুলা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 এর মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে তুমি হেডিং দিবা যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা, তার আন্ডারে সভ্যতাগুলোর নাম লিখবা। এরপরে আবার দিবা রাজবংশ। তো রাজবংশগুলোর মধ্যে আবার এই পাঠের মধ্যেই যতগুলা রাজবংশের নাম দেওয়া আছে সেই রাজবংশগুলোর নাম দিয়ে দিবা। এইটা আসলে জটিল কোনো প্রশ্ন না, এটা হচ্ছে তুমি বই থেকে রিডিং পড়বা, যখন এই সভ্যতার নাম পাবা তুমি প্রাচীন সভ্যতার আন্ডারে দিবা, আবার রাজবংশের নাম যখন পাবা সেটা তুমি রাজবংশের তালিকার আন্ডারে দিয়ে দিবা, তাহলেই শেষ। 3 নম্বরে বলছে সভ্যতার ইতিহাসে পারসীয়দের 2টি অবদান বর্ণনা করো। পারস্য বা ইরান, তাদেরকে বলা হয় পারসীয়। এই পারসীয়দের অবদানের কথা বলা হয়েছে। এখন তাদের অবদান তোমার বইয়ে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, তারপরে চীন সভ্যতা, পারসীয় সভ্যতা, যেটা 17 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে। তাহলে 17 নম্বর পৃষ্ঠায় যে পারসীয় সভ্যতা,
এইখানে ধরো 10-11টার মতো লাইন আছে, সেই লাইন থেকে দুটি বড় অবদান খুঁজে বের করবা এবং সেই অবদান দুটিকে তুমি আবার একটু নিজের মতো করে বর্ণনা করে লিখবা। আর এটা লেখার ক্ষেত্রে তোমার বিষয়বস্তু জ্ঞান, অর্থাৎ যেই বিষয়, এই যে প্রশ্ন মুক্তিযুদ্ধের বিজয়ের কারণগুলো তুমি জানো কিনা, প্রাচীন সভ্যতা রাজবংশের নাম জানো কিনা, পারসীয়দের অবদান জানো কিনা, এগুলো হচ্ছে বিষয়বস্তুর জ্ঞান। যতগুলো তথ্য দিবা সেগুলো নির্ভুল এবং যুক্তিসম্মত আছে কিনা, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর, অর্থাৎ একটা আগে দিলে একটা পরে দিলা এরকম না হয় সিরিয়াল বাই। আর সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে তোমার সৃজনশীলতা, যে বিজয়ের কারণের মধ্যে তোমার ব্যক্তিগত মন্তব্য যে এই এই কারণেই বাংলাদেশ বিজয় অর্জন করেছে, বা পারসীয়দের গুরুত্বপূর্ণ অবদান, যে অবদান লিখে কি কি কারণে তা এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পারসীয়রা কেন অনেক বড় করে দেখেন, এগুলা বড় হওয়ার পিছনে কারণ কি, এগুলো তোমার ব্যক্তিগত মতামত, এই ব্যক্তিগত মতামত গুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার আন্ডারে আসবে। তো এই তথ্যগুলো যদি তুমি দিতে পারো তাহলে অবশ্যই আহ তোমার প্রশ্ন বা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় যতটুকু লিখতে চাও সেই লেখার কমপ্লিট হয়ে যাবে।